নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব। নীতি নির্ণয় না দুর্নীতিতে আমরা আমাদের সমাজের বিভিন্ন ব্যক্তিত্বকে নিয়ে আসছি আপনাদের সামনে, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিভিন্ন পেশার মানুষজনকে, এবং দুর্নীতি নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমাদের আজকের পর্ব থাকবে আমাদের বাংলা নিয়ে। বাংলা কেন বললাম, কারণ আর কয়েক মাস বাদে কিন্তু বিধানসভা ভোট এ বাংলায়, এবং আমাদের প্রত্যেকের চোখ কিন্তু সেদিকে থাকবে যে আবারও কি 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষকেই ভরসা করছেন বাংলার মানুষ, নাকি দুর্নীতির এত কমপ্লেন অর্থাৎ ভুরি ভুরি অভিযোগ, এই দুর্নীতি কতটা প্রভাব ফেলবে মানুষদের মনে, এই নিয়েই আমাদের আজকের এই পর্ব। এবং আমাদের সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ, আমার বাদিকে বসে আছেন। সুপ্রিয় বাবু, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই আমি যেভাবে ইন্ট্রোডাকশন শুরু করলাম, আপনাকে একদম প্রথমেই জিজ্ঞেস করব যে এই বাংলায় কিন্তু এত দুর্নীতির অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি আমরা দেখেছি, নেতা মন্ত্রীদের আমরা জেলে যেতে দেখেছি, সিবিআই ইডি এই বাংলায় এসে তাণ্ডব নৃত্য করেছে আমরা দেখেছি। এরপরও কিন্তু মা মাটি মানুষের সরকারের উপর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই বাংলার জনতা ভরসা রাখছে। বলুন আপনার ব্যাখ্যা। দেখুন, দুর্নীতির সাথে রাজনীতির যে একটা কানেকশান, এই কানেকশানটা সবসময় যে বিরোধীদেরকে ডিভিডেন্ড দেবে বা তাদেরকে পজিটিভ ওয়েতে মানুষ নেবেন, বিষয়টা এরকম হয় না। মানে রাজনীতির বিষয়টা হচ্ছে, রাজনীতিতে লিডার অফ অপোজিশন বা লিডার অফ গভর্নমেন্টের যিনি আছেন, তার চারিত্রিক বা তার গুণাবলী কতদিন ধরে মানুষ দেখছেন। এবং পশ্চিমবাংলার একটা ইতিহাস আপনারা জানেন, এখানে চট করে পরিবর্তন হয় না। এখানকার মানুষ, আমি মনে করি ভারতবর্ষের মধ্যে সকলেই বুদ্ধিদীপ্ত, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট রাজনীতিবিদ। একজন ভ্যান চালা ভাই যিনি আছেন, তিনিও রাজনীতি নিয়ে আলোচনা করেন, চায়ের দোকানে যারা বয়স্করা বসেন তারাও রাজনীতি নিয়ে আলোচনা করেন। সুতরাং এখানে পরিবর্তন হতে গেলে কিছু সময় আমাদের অপেক্ষা করতে হচ্ছে, এটা বাস্তব। কিন্তু এটাও বাস্তব, গত 50 বছরের ইতিহাসে যদি দুর্নীতিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের নাম ভালো জায়গায় ছিল, আজকে কিন্তু সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে নেই। কি করে বলছেন? কারণ হচ্ছে যে প্রত্যেকটা বিষয়তে তার নেতা এবং মন্ত্রীরা প্রত্যেক দিন জেলে যাচ্ছেন। হ্যাঁ, অনেকে বেল পাচ্ছেন, অনেকের বিষয়ে চার্জশিট হচ্ছে, অনেকের হচ্ছে না। এমন একটা সিচুয়েশনের মধ্যে পশ্চিমবাংলা রয়েছে, যেখানে আমরা আগে জানতাম বাঙালিরা রাজনীতি করে একদম সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো, সাদা ধুতি, সাদা, তার মধ্যে কোনো দাগ থাকবে না। এখন হয়ে গেছে, বাড়ি কিনতে যাবেন সেখানেও দুর্নীতি, আপনি যদি কলেজে ভর্তি হতে যান তাতেও টাকা দিয়ে আপনাকে দুর্নীতির মাধ্যমে টাকা ভর্তি হতে হয়, টাকার মাধ্যমে। প্রত্যেকটা জায়গাতে সরকারি দপ্তর তো প্রায় ছেয়েই গেছে। মিউনিসিপ্যালিটিগুলো দেখুন, আপনি পঞ্চায়েতগুলো দেখুন, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, তার বাড়ির এমন বাড়ি, তার বাড়িতে হেলিপ্যাড। এগুলো কি কোনোদিন আমরা দেখেছি? আমি মানলাম সুপ্রিয়বাবু, এগুলো সব মানলাম, আমি সেই মতো ইন্ট্রোডাকশন দিলাম। হ্যাঁ, কিন্তু এত দুর্নীতির পর, শিক্ষা দুর্নীতি, রেশনের দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি, আরজি করের মর্মান্তিক ঘটনা নিয়ে সবকিছু, স্যালাইন কেলেঙ্কারি, সবকিছু নিয়ে মানলাম, আমরা সবকিছু অনুষ্ঠানও করেছি। এত দুর্নীতির পরও যখন আমরা মানুষদের কাছে গিয়ে প্রশ্ন করছি, মানুষ কিন্তু একটাই কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের ভরসা অটুট। এই যে দুর্নীতির পরও ভরসা অটুট শব্দটা আসছে কেন? এর আগের পর্বে আমি আগেও এটা বললাম যে দেখুন, মানুষ একটা ফিয়ার সাইকোসিসের মধ্যে রয়েছে। আপনারা গিয়ে প্রশ্ন করলে মানুষ আপনাকে সরকারের বিরুদ্ধে বলে দেবে, হ্যাঁ আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাক। এটা হবে না, কারণ এই সরকারের না, ভোটের যদি আপনি বলেন, আপনি সিটে আমি আবার বলছি, বাই ইলেকশন বামপন্থ আমলে বাই ইলেকশনগুলোতে এক একজন প্রার্থীর জামানত জব্দ হতো। ভারতীয় জনতা পার্টির কিন্তু জামানত জব্দ হয় না, বিরোধীদের কথা বলছি, বামপন্থীরা সরকারে, তৃণমূল তখন প্রার্থী দিচ্ছে, জামানত জব্দ হতো। ছোট থেকে বড়, বয়স্ক থেকে মাঝারি, কেউ বিশ্বাস করতো না 34 বছরের বামপন্থ সরকার অষ্টম বামপন্থ হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দেবেন। হয়নি, ভেঙে গেছিল। তো কবে ভেঙে যাবে তার, আমি আবার বলছি, আমি তো গণৎকার নই, সুতরাং ওইভাবে বলা তো যাবে না। রাজনীতি আমরা করছি, সাংগঠনিকভাবে কিছু জায়গায় আমাদের ইপস অ্যান্ড বার্ডস আছে, ল্যাপস আছে, সেগুলোকে আমরা রিকভার করার চেষ্টা করছি। কতগুলো লবি বলুন তো, সাব লবি, লবি বলছি আমি সভাপতি হলে এই লবি কাজ করবে না, ও বলছে আমি সভাপতি। কে বলেছে? কে বলেছে? দলের মধ্যে কত রকম হয়, এই কথাটা কে বলছে? এই গ্রুপ এই আন্দোলন করছে, তো এই গ্রুপ থাকবে না। আমি নাম নিয়ে বললাম না, আমি একটা স্পেসিফিক, দেখুন এইভাবে সূত্র মারফত, এই সূত্রটা খুব ভয়ঙ্কর, জানেন তো আপনাদের এই সাংবাদিক বাবুদের সূত্রটা খুব ভয়ঙ্কর। সূত্র দিয়ে আপনারা সব কিছু করতে পারেন। সেই হিসাবে দেখতে গেলে তো সংবিধানের 4র্থ স্তম্ভ বলা হয় সাংবাদিককে, এটা কোথাও লেখা আছে সংবিধানে? আমি একজন আইনজীবী, আমি দায়িত্ব নিয়ে বলছি, লেখা নেই। আমরা মানি, কেন মানি? কারণ হচ্ছে বিশ্বাস আমাদের।
সংবাদপত্র মানুষকে সঠিকটা তুলে দেবে। অনেক সংবাদপত্রের ক্ষেত্রেও তো আমরা বলি তারা বায়াসড, অনেকেই আছেন, আপনারা নিশ্চয়ই নয়, আমি আপনাদেরকে বলছি না, কিন্তু তারাও পড়ছেন। কিন্তু তার মানে কি সমস্ত সাংবাদিক, সমস্ত সংবাদপত্র তারা বায়াস? নিশ্চয়ই নয়, আমি মনে করি না এটা। এবং সংবাদপত্র না থাকলে, আপনাদের এই মানে ভয়ঙ্করতম প্রশ্নগুলো না থাকলে আমাদের রাজনীতি করে লাভ কি বলুন তো? উত্তর তো আমাদের দিতে হবে, তাই আমি দিচ্ছি। কিন্তু আমি আবার আপনাকে বলছি, ভারতীয় জনতা পার্টি নীতি নির্ধারক কমিটি তৈরি করে ভারতীয় জনতা পার্টির সংগঠন কীভাবে চলবে, নট এ সিঙ্গেল ম্যান, সে যেই হোক, যত বড় হরিদাস পালি হোক, আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে। এটা আমার পার্টিও তো শুনছে। আমার পার্টিতে, আমার দলের, আমার সমষ্টিগত মানুষের সিদ্ধান্তে সমস্তটা হয়। কোনো একজন ব্যক্তি কি চাইলেন বা চাইলেন না, আপনি যাদের নাম বলতে চাইছেন না, আমি তাদেরকেও উল্লেখ করে বলছি, কোনো একজন ব্যক্তি কি চাইলেন তার মতো করে ভারতীয় জনতা পার্টি চালাবেন, এটা তৃণমূল কংগ্রেস নয়। আমাদের মানসিকতা হলো আমরা মানুষের সেবার জন্য আসি, বেশ, আমরা সরকার তৈরি করবার জন্য নেই। কিন্তু দুঃখের বিষয় সুপ্রিয়বাবু, এই যে কথাটা বললেন, খুব বড় কথা বললেন যে মানুষের সেবার জন্য আপনারা আসেন, কিন্তু সেই সেবা করার জন্য তো মানুষকেই আপনাদের সঙ্গে থাকতে হবে। মানুষ তো আছেন, মানুষ তো আছে, একদম আছেন। 6 কোটি 6.5 কোটি ভোটারের মধ্যে আমি আবার বলছি 2 কোটি 38 লক্ষের কাছাকাছি মানুষ তো আমাদের সাথেই আছেন। সব থেকে বড় উদাহরণ হচ্ছে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, যেখানে প্রায় 75% সংখ্যালঘু ভাই বোনেরা থাকেন। সেখানে ভারতীয় জনতা পার্টি বহরমপুর এবং মুর্শিদাবাদ সিট এমএলএ ইলেকশনে আমরা জিতেছি। কি করে জিতলাম? এবার আপনি বলবেন আপনি তো অন্য ক্যালকুলেশনে যাচ্ছেন, যেতে তো হবে, এটা রাজনীতি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সংখ্যালঘু ভোটটা 30% আপনি সরিয়ে নিন, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কত পান? 45, 48। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কত ভোট পাচ্ছেন? 18% ভোট। আমি খুব স্পেসিফিক আলোচনা করছি, কেন ক্ষমতার আসার যে ব্যাপারটা। তাহলে এই 18% ভোট মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব মতো পান। বাকি সংখ্যালঘু ভোটকে আপনারা মাইনাসই করে রেখেছেন। না, আমরা মাইনাস কেন করবো? আমরা চাই ওরা ভোট দিক, কারণ আমাদের প্রত্যেকটা সেন্ট্রাল প্রকল্প কিন্তু গ্রাম সড়ক যোজনা থেকে শুরু করে, আবাস যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় নির্মলা কী সব নামটাম দিয়ে বাংলা আবাস যোজনা ফোজনা করেছিল, তো সেগুলো তো কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে এগুলো চেঞ্জ না করলে টাকা পাঠাবো না। তারপর তিনি চেঁচামেচি শুরু করেছেন, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেন না 2022 সাল থেকে 2025। তৃণমূল তো বলছে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় টাকা আমি এটাই তো বলছি, ইউটিলাইজেশন সার্টিফিকেট হয়, যে টাকা পাঠায় তার এটা ইউটিলাইজেশন সার্টিফিকেট হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন তো শ্বেতপত্র আকারে খালি করে আপনার চ্যানেলে এসে কোনো একজন নেতৃত্বকে পাঠিয়ে শ্বেতপত্র আকারে টাইপ টিভিতে দেখাক যে আমি এত এত টাকার হিসাব দিয়েছি, দেখিয়ে দিই, আমি আপনার চ্যানেল থেকে কান ধরে যাবো। অনেক নেতারা এই অনুষ্ঠান দেখেন, দেয়নি, দেয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। গতকাল বা পরশু অশ্বিনী বৈষ্ণবজি তিনি বলেছেন 69,000 কোটি টাকা রেলওয়ে খাতে খরচা করা হয়েছে পশ্চিমবঙ্গে। তার কি হিসাব আছে ওনার কাছে? উনি বলেন রেলওয়ে খাতে খরচা করা হয় না। মেট্রো প্রকল্পের জন্য 670 কোটি টাকা দেওয়া হয়েছে। দেখুন, আমি তথ্য ছাড়া কথা বলি না, আমার কাছে হাতে প্যাডও লাগবে না, আমার হাতে কাগজও লাগবে না, আপনি আমার পরিসংখ্যানগুলো মিলিয়ে নেবেন। 670 কোটি টাকা দেওয়া হয়েছে অনওয়ার্ডস 2021 থেকে 2024 ফাইন্যান্সিয়াল ইয়ার অবধি, 25টা এখন হয়নি। তো কোথায় দেওয়া হচ্ছে না? যে কটা প্রকল্প সেন্ট্রাল আর রাজ্যের তো আলাদা কিছু নয়, সবটাই দেশের, তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে স্ট্রং করবার। আরেকটা কথা আমি বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো বঞ্চনা, এই বাজেটেই আছে কেন্দ্রীয় সরকার যে সুদটা দেয় তার একটা ঋণ দেয়, তার একটা সুদ নেয়, সেই ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। 1,20,000 কোটি টাকা গভর্নমেন্টকে দেওয়া হবে। ঠিক, এটা কি বঞ্চনা? পশ্চিমবঙ্গ মানে এটা তো শুধু বিহার বা দিল্লিকে দিচ্ছে না, পশ্চিমবঙ্গকেও দেবে। তৃণমূলের নেতারা বলছেন বাংলার জন্য কি পেলেও, তৃণমূলের নেতাদের দেখুন, তৃণমূলের নেতাদের বেসিক্যালি জানেন তো কি দেখবেন পাড়ায় দেখবেন রক থাকে, রকে আড্ডা মারে করে। হঠাৎ করে কাউকে যদি আপনি মৎস্যনাকে বসিয়ে দেন, ওই স্কুলেরই পাঠশালার টিচার মানে হেড টিচার বানিয়ে দেন, প্রিন্সিপাল বানিয়ে দেন, কিরম চলবে স্কুলটা? ওই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। মানুষকে আমরা বলবো ভাতাজীবী হয়ে পশ্চিমবঙ্গে বেঁচে থাকলে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার। পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি এত ছোট নয়, বাঙালি নিজের অধিকার পাওয়ার লড়াই লড়ে এসছে সারা জীবন। আরে 2000 টাকা 1000 টাকার জন্য আপনার মা বোনেদের ইজ্জত লুটে নিচ্ছে এরা। আরজি করে কি ঘটনা হয়েছিল? আজকে আপনারা সাড়া দিচ্ছেন না, আমাদের বিশ্বাস আছে আপনারা সাড়া দেবেন। একজন ডিউটিরত অবস্থায় একজন আপনার বাড়ির মেয়েকে ওইভাবে নৃশংসভাবে হত্যা করে দিল। চার্জশিট নেই সুপ্রিয়বাবু, না সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে। না, ভুল কথা। কে বললো চার্জশিট হয়নি? কে বললো? একমাত্র সঞ্জয় রায়। আমি একটা কথা, দুটো জিনিস সিবিআই তো বলছে শুধু সেই দোষী। আমি একটা কথা বলছি, আমি যেহেতু একজন আইনজীবী, আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলি। আমাদের ক্রাইমে না 72 ঘন্টা খুব ইম্পর্টেন্ট হয়, সিকোয়েন্সগুলো যেগুলো হয়। আপনি সেই প্রমাণ কথা না, একদম বাস্তব এটা।
প্রমাণ লোপাটের কত সিবিআই বলবে কেন, সুপ্রিম কোর্ট বলেছে। 30 বছরও এরকম মানে অযোগ্য পুলিশ প্রশাসন আমরা দেখিনি। পার্দিওয়ালা জাস্টিস পার্দিওয়ালা বলেছেন, রাইট? বলেছেন, কিন্তু আমরা বলছি না, বিজেপি শিখিয়ে দিয়েছে নাকি ওনাকে? জাস্টিস কেউ শিখিয়ে দিয়েছে? একজন ভদ্রলোক প্রত্যেকদিন টিভি চ্যানেলে বসেন আর বেফাস মন্তব্য করে যান, তার কথা আমাদেরকে শুনতে, এবং পশ্চিমবঙ্গের বড় বড় জার্নালিস্ট আপনারা পর্যন্ত তার কথার আপনাদেরকে রিয়াকশন নেন। তার নাম কুণাল ঘোষ। উনি নিজে কি? ওনার যদি আজকের প্রত্যেকটা কথা ঠিক মেনে নিই আমরা, তার মানে উনি সত্যি বলছেন বিজেপি খুব খারাপ। তাহলে এই কুণাল ঘোষই তো 2014 সালে বলেছিল সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে কালীঘাটে যান টাকা রাখা আছে। তাহলে সেটা কি মিথ্যা ছিল? কোন কথাটা বিশ্বাস করবেন? এই সঞ্জয় রায় যদি ফাঁসি মুক্ত হয়ে যায়, মানে যাবজ্জীবন হয়েছে, আজীবন কারাদণ্ড হয়েছে, এ যদি মুক্ত হয়ে যায়, কালকে ও তৃণমূলের মুখপাত্র হবেন, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? এখানে যত রকমের দুর্নীতি, প্রত্যেকটা দুর্নীতির সাথে তৃণমূলের নাম কেন জড়ায় বলুন তো? আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় বলে দিয়েছেন দুর্নীতি করতে হবে, আমি এটা বিশ্বাস করি না, কিন্তু তাকে তো দায় নিতে হবে। তিনি প্রত্যেকটা কাণ্ডে বলেন আমার তো জানা ছিল না। আরে তাহলে আপনি কি জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা দিন। আপনি তাপসী মালিকের হত্যাকাণ্ডের সময় পরিষ্কার বললেন বুদ্ধ ভট্টাচার্যের রেজিগনেশন চাই, ঠিক। তাহলে আমরা যদি এই আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তখন আপনি বলছেন বিজেপি তো চেয়ারের জন্য লড়াই করছে, ওদের কোনো আন্দোলন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কেন ডুয়েল ক্যারেক্টার? কেন এই যে ডুয়েল ক্যারেক্টার মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্লে করছে? সুপ্রিয়বাবু, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যখন এই প্রসঙ্গে কথা বললেন, আপনাদের বিরোধী দলনেতা এই মুহূর্তে যিনি আছেন তিনি তৃণমূলেরই প্রোডাক্ট। মানুষজন বলছেন তৃণমূলের পরিবারের সদস্যই তো বিজেপি, তো তাকে কি মানুষ বিশ্বাস করবে? না, আমি একটু অ্যাডিশন করছি এর মধ্যে। বলুন। মাননীয় বিরোধী দলনেতা, প্রধান বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রোডাক্ট। আমি কেন এটা বললাম, এই লাইনটা প্রশ্নটা করলাম, না, আমরা মনে করি না, আপনাকে আমি জিজ্ঞেস করব। আমরা মনে করি না উনি তৃণমূলের প্রোডাক্ট, উনি কংগ্রেসের প্রোডাক্ট। 2011-তে তৃণমূল ক্ষমতায় আসার তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? উনি প্রোডাক্টটা কিসে? প্রোডাক্ট মিন্স ওনার রাজনীতিকরণ কোথা থেকে শুরু হয়েছে। প্রোডাক্ট আপনি তো জানেন এগুলো। প্রোডাক্ট মানে কি? সে যখন লাইমলাইটে, কংগ্রেসের প্রোডাক্ট, তিনি যখন লাইমলাইটে যাচ্ছেন, তিনি যখন লাইমলাইটে উঠছেন, তখন থেকে আপনি প্রোডাক্ট তো মুখ্যমন্ত্রী কংগ্রেসের প্রোডাক্ট আপনি বলবেন? অবশ্যই। কংগ্রেস না থাকলে তৃণমূল ক্ষমতায় আসে না। সেই কংগ্রেসকেই তো মুখ্যমন্ত্রী শেষ করেছে। আর কতটা নির্লজ্জ কংগ্রেস! সেই কংগ্রেস সেই মুখ্যমন্ত্রীর হাত ধরে লেজে গোপরে হয় সিট ছাড়ো করে। মুখ্যমন্ত্রী বলে আমি চাইলে তো 2-4টে সিট দিয়ে দিতাম অদিত বাবুকে, বলেননি? তা কংগ্রেসকে আমি কেন বলছি কংগ্রেসের আর কিছু নেই, কারণ কংগ্রেসের নীতিই নেই। আর বামপন্থীদের কথা ছেড়েই দিন, বামপন্থীদের কথা বামপন্থীদের ব্রাঞ্চ সেক্রেটারিরাই বিশ্বাস করে না। কারণ ওরা বলবে আমরা মূর্তি পূজার বিরোধী, আমরা মানুষকে নিয়ে চলি। আর প্রত্যেকটা ক্ষমতায় থাকার সময় প্রত্যেকটা বড় বড় দুর্গাপুজোর প্যান্ডেলে সবার আগে চেয়ারম্যান ছিল বামপন্থীদের। আমাদের প্রধান প্রতিপক্ষ তাহলে বাম নাকি তৃণমূল? বাম বেসিক্যালি দাঁড়াচ্ছে ভোট কাটার জন্য। আমরা আগেও বলেছি, আমরা আজও বলছি, বামপন্থীদের ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। নো ভোট টু বিজেপি বলে বামপন্থীরা 2021 সালে বড় বড় হোর্ডিং প্রত্যেকটা প্ল্যাটফর্মে লাগিয়েছিল। বেশ, এই আরজিকরের ঘটনার জন্য এই সরকারকে যদি বামপন্থীরা দায় করে থাকে, তার দায় বামপন্থীদেরকে নিতে হবে না? যে আপনারা কেন বিজেপিকে আসতে দিলেন না? আরে আপনারা আমাদের সাথে, আপনাদের আইডিওলজিক্যাল লড়াই আছে, আপনাদের একটা আইডিওলজি আছে, আমরা জানি। বিরোধিতা করুন না, আমরা আমাদের আইডিওলজির সাথে লড়াই হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একে তো সরাতে হবে আপনাকে। বামফ্রন্টের অনেক নেতা নেত্রী, সুপ্রিয়বাবু, এই চেয়ারে যেটা আপনি বসে আছেন, এইখানে বসেই মানুষজন দেখেছেন, আমি নাম বলছি না, নেতা নেত্রীরা বলছেন আপনাদের সঙ্গে সেটিং তো উপর লেভেলে হয়। আমি এটা অর্থাৎ বিজেপি তৃণমূলের সেটিং কোনোদিনও ভাঙবে না যতদিন দিল্লিতে মোদি আর বাংলায় দিদি। এটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা আমি অন্তত খুব গ্র্যাজুয়ালি নিই, ব্যাপারটাকে খুব সুন্দর লাগে আমার। ব্যাপার হচ্ছে যে দেখুন, ইন্ডি জোটে আছে তৃণমূল কংগ্রেস, বামপন্থী কংগ্রেস। আবার বলা হয় যে আমাদের সাথে নাকি তৃণমূল কংগ্রেসের জোট রয়েছে, বা একটা অলিখিত আঁতাত রয়েছে, যেটাকে ওরা বলা হয়। তাহলে তোমরা যদি তৃণমূলের এত বড় শত্রুই হয়ে থাকো, রাজনৈতিক শত্রু হয়ে থাকো, তাহলে তোমরা ইন্ডি জোটে গেলে কেন? তখন ওরা প্রশ্নের উত্তর কি দেন? বৃহত্তর স্বার্থে, এইভাবে বলেন ওরা, বৃহত্তর স্বার্থে, বোদ্ধা তো, বামপন্থী মানেই বোদ্ধা, বৃহত্তর স্বার্থে আমরা বিজেপিকে আমাদের প্রধান শত্রু মনে করি। আমরা যেটা মনে করি তারা দ্বিচারিতায় পরিপূর্ণ। পশ্চিমবঙ্গের মানুষ তাদের আমল দেখেছেন বলেই বাধ্য হয়ে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বানাতে বাধ্য হয়েছে, মানে অল্টারনেটিভ ছিল না। সেই সময় যদি, এটা আমাদের দুর্ভাগ্য, ভারতীয় জনতা পার্টি সেই সময় এই ধরনের একটা আমাদের থাকতো, স্বাভাবিকভাবে মানুষ আমাদেরকে বেছে নিতেন। বেছে না নিলে আমরা 18টা সিট পেতাম না।
এবার আমাদের সিট কমেছে, তারপরেও কিন্তু আমরা 12টা সিটে আছি। বামপন্থীরা কিন্তু 6টা সিট মানে কতগুলো বিধানসভা বলুন? কমতেই পারে, 72টা বিধানসভা প্রায়। কমতেই পারে। আজকে কমেছে, কালকে 35টা 36টা পাবো না, কি গ্যারেন্টি আছে? রাজনীতিতে তো প্রেডিকশন করা যায় না, রাজনীতি সম্ভাবনার খেলা, রাজনীতি সম্ভাবনার খেলা, কখন কি হবে কেউ জানে না। সুপ্রিয়বাবু, এই দুয়ারে আজকে সরকার ক্যাম্প মুখ্যমন্ত্রী, যখন হচ্ছে, আমি বলছি আজকের মুখ্যমন্ত্রী 211টা না 213টা সিট নিয়ে রয়েছে, তারপর এদিক ওদিক ভাঙিয়ে 215-16টা রয়েছে। কালকে এই মুখ্য, এত বড় কথা আপনাকে আমি বলে যাচ্ছি, আপনি পরে এটা আপনি মানুষকে বলুন, মানুষকে বলুন। এই 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 গভর্নমেন্ট আগামী দিন 213 থেকে ওনার 100টা বিধায়ক বেরিয়ে চলে আসবে না, কি গ্যারেন্টি আছে? কি বলছেন আপনি? হ্যাঁ, আসতেই পারে। আপনার সঙ্গে যোগাযোগ আছে নাকি? আমি বলছি না, এটা আমরা অ্যাজাম্পশন করছি, আমরা কিছু করছি না। প্রত্যেকবার দেখুন, যে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি লাগিয়ে প্রচার করছে তার নাম কেটে দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে বলা হচ্ছিল সেনাপতি, মুক্তি সূর্য, নতুন সূর্য উদয়ের কিরণ। এখন আর কেউ দায়িত্ব নিয়ে এটা বলছে না। ইনফ্যাক্ট কুণাল ঘোষও বলছে না, যে ওর সবচেয়ে বড় চামচা, সেও বলছে না। না, উনি তো আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় সব। তাহলে আপনাদের সভাপতি কি দিলীপ বাবু হবেন নাকি? সেটা তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। এক শ্রেণী বলছেন দিলীপ হবে, বাবু, অন্য কোন শ্রেণী বলছেন। শ্রেণী? আমাদের এসব কোনো শ্রেণী ফেরেনি নেই। আমি আবার বলছি, যারা বলছেন তারা পার্টিটা ঠিক মতো বোঝেননি। আমাদের দল যারা করবেন তারা কোনোদিনও এই আগাম, আমাদের দলে আগাম যাদের নাম শোনা যায়, আমি আজকে এটা বলে গেলাম আপনাকে, আপনার প্রশ্নের আমি ঘুরিয়ে উত্তর দিয়ে যাচ্ছি। আমাদের পার্টিতে যাদের নাম আগাম শোনা যাবে না, তার মানে জানবেন সে হচ্ছে না। আমাদের পার্টিতে এইভাবে হয়। এটা কি আপনি দিলীপ বাবুর উদ্দেশ্যে বললেন? আমি দিলীপদা আমার অনেক বড় নেতা, দিলীপদার আমি নখেরও যোগ্য না, দিলীপদার নখেরও যোগ্য না। আমি দিলীপদার বিষয়ে বলতে যাবো কেন? আমি বলছি এই যে আগাম যারা বলছে এই কথাগুলো, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, তমুক হচ্ছে, এর হলে আমি কাজ করব না, ও হলে কাজ করবো, একদম। এটা আমাদের দলে হয় না। যার কাজ করার আছে সে কাজ করুক। দুটো স্পেসিফিক আনসার দেবেন কিন্তু আমাকে, আপনি মুখপাত্র হয়ে। প্রথম, এই তো ভোট আসছে, দল বদল তো শুরু হলো বলে, যারা টিকিট পাবে না, যাদের মনোমালিন্য হবে, প্রত্যেকে এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দল, তৃণমূল থেকে যদি কেউ বিজেপিতে যায়, আপনারা নেবেন? প্রথম প্রশ্ন। এটা তো দ্বিতীয় প্রশ্ন, আপনাদের এই রাজ্যের ভরসাযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার মুখ্য বিরোধী মুখকে? অনেকেই আছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন, ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বিরোধী মুখ রয়েছেন। তো একটাই হবে। কেন একটা হবে? কে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো একা। তাহলে ইন্ডিজোটে এতগুলো বিরোধী মুখ কেন? না, আমি এই রাজ্যের ক্ষেত্রে বলছি, ফাইট হবে না। আমি ব্রডার এক্সপেক্টে বলছি, রাজনীতিতে বিরোধী মুখ বলে কিছু ওইভাবে হয় না। রাজনীতিতে বিরোধী মুখ বলে কিছু হয় না। দেখুন, বামপন্থীদের জামানাও আমরা দেখেছি, বুদ্ধ ভট্টাচার্যকে দেখেছি, তার আগে আমরা জ্যোতিবাবুকে দেখেছি। ঠিক আছে, তো এরমভাবে হয় না। আর আমাদের রেজিমেন্টাল পার্টি, আমি আবার বলছি, তাহলে এখানে লড়বেন আপনি, কার মুখ নিয়ে এগোবেন? কোনো মুখ নিয়ে কেন লড়বো? আমাদের একটাই মুখ, নরেন্দ্র দামোদর দাস মোদী, যাকে সামনে রেখে 2014 থেকে আমরা লাগাতার ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছি। পরিষ্কার কথা, মুখ্যমন্ত্রী কে হবেন, সরকার হলে কে হবেন না হবেন, সেটা আমাদের বিচার পরিবার থেকে শুরু করে আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তারা ঠিক করবেন। কালকে যদি কারোর মনে হয় যে আপনাকে মুখ্যমন্ত্রী করার প্রয়োজন আছে, দল যদি মনে করে, দেখবেন আপনাকে কিভাবে হাইলাইট করে, কিভাবে সামনের সারিতে এনে মানুষ আপনার দরবারে এসে হাজির হবে। এটাই বিজেপি। নরেন্দ্র মোদীজি যখন গুজরাটে ছিলেন, তাকে নিয়ে যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট হতো, যেভাবে বিজ্ঞাপন হতো একজন মুখ্যমন্ত্রী হিসাবে, নরেন্দ্র মোদী তারপর যখন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হলেন, তখন কিন্তু কেউ বিশ্বাসই করতে পারছিলেন না যে নরেন্দ্র মোদী কীভাবে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হলেন। আজকে সেই মোদী আমেরিকায় কে প্রেসিডেন্ট হবে না হবে, সেখানে আমেরিকার প্রেসিডেন্টকে ডাকতে হয় নরেন্দ্র মোদীর একবার যেন সাপোর্টটাকে আমরা পাই। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার ব্যাপার নেই। সুতরাং আমাদের দলে, আমি আবার বলছি শেষ, যে একনায়কতন্ত্র নেই। হ্যাঁ, আমাদের দলে যেটা আছে, মতবিরোধ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, মনোবিরোধ নেই। সে আপনি দিলীপ বাবু মনোবিরোধ আপনি থাকতেই পারেন, বেশ বেশ মতবিরোধ থাকতে পারে, মনোবিরোধ নেই। মন এক জায়গাতেই, পদ্মফুল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়, এর বাইরে কিচ্ছু নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহজি, এরা যারা আছেন, জেপি নাড্ডা সাহেব, এটা আমাদের সুপ্রিম লিডার, এদেরকে মান্যতা দিয়ে করতে হবে। কালকে যদি আমি সুপ্রিয় ঘোষ মুখপাত্র করে পাঠিয়ে আমায় আজকে আপনার কাছে বসাচ্ছে, টিভির সামনে মানুষকে দেখাচ্ছে, কালকে আমাকে দল যদি বলে তোমাকে বুথের ওই কর্মীর বাড়িটা সাফাই করতে হবে, ওই কাজ দিলাম তোমাকে, আমাকে তাই করতে হবে, নাহলে পার্টি ছেড়ে দাও, আমাকে তাই করতে হবে। যদি আমি একনিষ্ঠ কর্মী হই, আমি এই দলের সাথে যুক্ত রয়েছি বিগত 14-15 বছর ধরে, বেশ, আমি এই দলটাকে জানি। তাই আমাদের উচ্চাকাঙ্ক্ষারও কিছু নেই, আবার ডিমোরালাইজ হয়ে যাওয়ারও কিছু নেই। আমি জানি আমার দলের প্রত্যেকটা চোখ আমায় দেখছে, দল যেদিন মনে করবে আমরা আমাদের ঠিক সারিতে পৌঁছে যাব। যাদের তারা আছে তারা অন্তত ভারতীয় জনতা পার্টির উত্তরটা আপনাকে জিজ্ঞেস করি। কোনটা? প্রথম প্রশ্নের উত্তরটা, বিরোধী মুখের আগে যে প্রশ্নটা আপনাকে করলাম, কে প্রেসিডেন্ট হবে? হ্যাঁ, কে প্রেসিডেন্ট হবে আমি তো বললাম। দেখুন, অনেকের নাম রয়েছে, অনেক যোগ্যসূরি রয়েছে আমাদের।
আমি তো স্পেসিফিকভাবে আমি তো নীতি নির্ধারণ কমিটির কেউ নই, এবং যে প্রেসিডেন্ট হবে তিনি আমার নেতা হবেন, সুতরাং আমি সেই লেভেলে পৌঁছইনি। তাই কে প্রেসিডেন্ট হবে আমি ছেলে হয়ে বাবার নাম ঠিক করতে পারি না। বেশ, বাবা যে হবে সে আমার নাম ঠিক করবে, যে আমার নাম সুপ্রিয় থাকবে না আমার নাম অন্য কিছু হবে। বেশ, আমি তো ছেলে, আমি কি করে বাবার নাম ঠিক করব? এবার একটু 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 ডিফারেন্ট টপিকে যাই। আমাদের এই রাজ্যেও কিন্তু বহু মানুষ পুণ্য স্নান করতে গেছিলেন উত্তরপ্রদেশে, আপনি জানেন সেটা, এবং সেখানে মহা বিপর্যয় কি হয়েছে মহাকুম্ভে আপনারা প্রত্যেকে জানেন। এখনো কিন্তু রাজ্য থেকে আমাদের রাজ্যে 5 জনেরও বেশি মানুষজন কিন্তু মারা গেছেন, এখন অনেকে যোগাযোগ করতে পারছেন না। এই দায়ভার কার? প্রথম প্রশ্ন। উত্তরপ্রদেশে কিন্তু যোগীজির সরকার, আপনাদের সরকার, এরকম একটা মেগা ইভেন্ট অর্গানাইজ করার জন্য যা ইনফ্রাস্ট্রাকচার দরকার, হাইটেক যুগে কিভাবে এই ব্যর্থতা হলো? আমি আপনার প্রশ্নটা খুবই রেলিভেন্ট এই সময়ে দাঁড়িয়ে। ভারতীয় জনতা পার্টির সরকার, উত্তরপ্রদেশের যোগীজির সরকার কোনোভাবেই এই দায় থেকে নিজেকে মুক্ত করেনি। যে আমরা কি করে বলবো বিপর্যয় হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলে না, শরীর থাকলে একটু আধটু রেপ তো হবে। কোনো বাইট শুনেছেন কোনো মন্ত্রীর মুখ থেকে? এরকম না, আমরা বলি, আমরা দায় নিয়েছি বলেই আমরা তৎক্ষণাৎ 2 দিনের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং জায়গাটাকে আবার রিকনস্ট্রাক্ট করে স্নান কিন্তু এখনও চলছে, রাইট, বন্ধ হয়ে যায়নি প্রোগ্রাম। আমি প্রচুর মিডিয়ার ভিডিও আপনাকে দেখাতে পারি কুম্ভের এই ঘটনা হওয়ার আগে পর্যন্ত। তারা বলছেন এবারের ব্যবস্থাপনা অসাধারণ, শুধু নয় তার থেকেও বেশি। সিসিটিভি ক্যামেরার বাড়ানো থেকে শুরু করে, ড্রোন থেকে শুরু করে, পুলিশ প্রশাসনের পাহারা থেকে শুরু করে হয়েছে। কিন্তু কোথাও তো ল্যাক হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। 100% হয়েছে। সমস্যাটা হয়ে গেছে মানুষেরও কিছুটা সচেতনতার অভাব ওখানে ছিল। মানুষকে দোষ দেবো না, কারণ মানুষ একটা আবেগে গেছে। এত বড় মেলা 144 বছর পর হচ্ছে। মেন লগ্নটা ছিল 1:30 থেকে 2:30 বা 3:30-এর মধ্যে স্নানের, ব্রহ্মলগ্ন বলা হয়। তো ব্রহ্মলগ্নে স্নান করার ইচ্ছা সকলের বেশি ছিল। কিন্তু সমস্যাটা হয়ে গেছে কোথায় জানেন তো? যখন 11টার সময় থেকে মানুষ আসা শুরু হয়েছে, তারা ওই সময়টা অপেক্ষার জন্য শুয়ে পড়েছিলেন ওই জায়গায়। বেশ, ক্রমশ সময় যেহেতু কম, আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, একটা শেষ প্রশ্ন করব। মৃতের সংখ্যা আপনারা কম বলছেন। না, মৃতের সংখ্যা কম নয়। না, কে বলছে? কে গুনেছে? বল এইগুলো কম করে দেখাচ্ছেন। এগুলো আমরা কেন কম করে দেখাবো? ডিআইজি তার স্টেটমেন্ট দিয়েছে, মুখ্যমন্ত্রী তার স্টেটমেন্ট দিয়েছেন। আমরা যদি কেউ নিখোঁজ থাকে তাকে খোঁজার জন্য এনডিআরএফ থেকে শুরু করে যা করবার সেখানে করছে। অনেকে আবার সংসদে বলেছেন নাকি বডি তলিয়ে দেওয়া হয়েছে। এগুলো কেউ করে? মানে কতটা নিকৃষ্ট মানের মানসিকতা হলে এই ধরনের মন্তব্য একজন দাঁড়িয়ে পার্লামেন্টে বলছেন? বিরোধী দলের নেত্রী, তিনি আবার একজন স্বনামধন্য অভিনেতার স্ত্রী, তিনি কি করে এই কথা বলতে পারেন? এই মানসিকতা কোনোদিনও কোনো মানুষের হতে পারে যেটা তলিয়ে দেবে? এই রাজ্যের জন্য কি করলেন আপনাদের দল? যারা এখনো নিখোঁজ আছেন, আপনাদের তো উদ্যোগ নেওয়া উচিত। প্রত্যেকের সাথে যোগাযোগ রয়েছে। আমি আবার বলছি, পোস্টমর্টম থেকে শুরু করে তাদের বডি বলা উচিত নয়, তাদের মৃতদেহ বাড়িতে ফেরানো থেকে শুরু করে, অ্যাম্বুলেন্সের সার্ভিস থেকে শুরু করে যা এবং ক্ষতিপূরণ, প্রত্যেকটাই ক্ষতিপূরণ কোনো মানুষের প্রাণের বেশি নয়, কিন্তু যেতটা করা যায় সেটা আমাদের সরকার করেছে। আপনার মনে থাকবে 1954 সালের ঘটনা, আপনার মনে থাকবে 800 জনের কাছাকাছি মানুষের প্রাণ গিয়েছিল। জওয়াহরলাল নেহরু কোনো কম্পেনসেশন সেখানে দেননি। আমাদের কিন্তু তৎক্ষণাৎ দেওয়া হয়েছে। রাজ্য সরকার তো তারা দিয়েছেন, কেন্দ্রীয় সরকার থেকেও বলা হয়েছে এবং মোদিজি নিজেই অ্যানাউন্স করেছেন। আমরা তাদের পাশে থাকার জন্য যেটুকু করবার আমরা করব। আপনি জানেন তো এবারের যে কুম্ভ মেলা, সেখানে এমনও হয়েছে 80 কিলোমিটার ট্রাফিক জ্যাম ছিল, মানুষকে আটকানো যায়নি। আমাদের অ্যাজাম্পশন ছিল 40 কোটির কাছাকাছি, এবং ওই দিন ওই যে ব্রহ্মলগ্নের কথা আমি বলছি, ওই দিন আমাদের অ্যাজাম্পশন ছিল 8 কোটি, কিন্তু বলা হচ্ছে 12 কোটি প্লাস হয়ে গেছিল। কত সিকিউরিটি দেবেন আপনি 12 কোটি মানুষকে দেখার জন্য? কি করে দেবেন? কিছু করার নেই। একটা ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক, এটা না হলেই ভালো হতো। কিন্তু আমরা কেউ নিজেদের দায়িত্ব থেকে নিজেকে এড়িয়ে যাচ্ছি না, আমার মুখ্যমন্ত্রীও যায়নি, কারণ তাদেরকে এড়িয়ে যাওয়া মানে তাদের বিরুদ্ধে পাপ করা। ভারতীয় জনতা পার্টি অন্তত পুণ্যার্থীদের বিরুদ্ধে সেটা করবে না বলে এটা আমি মনে করি। বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয় বাবু আপনার সময়ের জন্য। শেষ কথা কিন্তু মানুষ বলবে যে কতটা মানুষ আপনাদের বিশ্বাস করবে, আপনাদের কথাকে বিশ্বাস করবে। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম। আসল কথা তো আপনারাই বলবেন। আপনাদের অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান, নীতি নির্ণয় না দুর্নীতি। মানুষ কাকে বিশ্বাস করবেন, শেষ কথা মানুষই বলবে। আমাদের পর্ব চলতে থাকবে এইভাবে বিভিন্ন ইস্যু নিয়ে। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।